Obituaries. Prasad Ranjan Sen, 21st September 1972, 15th September 2023. Prasad Ranjan Sen, 50 of Shanti Kutir at 58 BB Ganguly Street, Kolkata 73, passed away on 15th September 2023 at his own resident Shanti Kutir on a massive heart attack. He is survived by his wife Irabati Sen, one daughter Pratyasha Sen, and a son Amulya Sen. He will be greatly missed by his family and friends. সেদিন রোগীর খুব একটা চাপ ছিল না। আদি একরকম খালি হাতেই বসেছিল। একটু আগে ডিসপেন্সারির ছেলেটি কাগজের ঠোঙায় গরম গরম কচুরি দিয়ে গেছে, সকালের জলখাবার। হঠাৎ সেদিকে চোখ যেতেই কাগজের ওই ঠোঙায় একটা ছবির দিকে তার চোখ আটকে গেল। ভালো করে দেখল সে, হ্যাঁ, তারই বাবা। বাবা আর নেই। নিজের অজান্তেই তার দু চোখ ছাপিয়ে জলের ধারা নেমে আসে। পৃথিবীতে তার আর নিজের বলে কেউ রইল না। এই একটি মানুষই ছিল তার জগৎ, তার আদর্শ, ভাবনা, চলার অঙ্গীকার। সেই মানুষটাই আর চলে গেল। ভাই একটা খবর দিল না। খবর কি করেই বা দেবে? কাউকেই তো আমি আমার অবস্থান জানাইনি। না, আর দেরি করা যাবে না। সঙ্গে সঙ্গে খান্দুয়ের জামা কাপড় নিয়ে আদি রওনা হয়ে গেল। কেউ কিচ্ছু বুঝতে পারল না। আদি যখন ভাড়াটে ট্যাক্সি থেকে শান্তিকুটিরের গেটে নামল, তখনও রাত্রির আভাসটুকু লেগে আছে। অনেক কিছুই বদলে গেছে। সামনে মস্ত বড় গেট, গেটে দারোয়ান, সামনে পিছনে আকাশচুম্বী বহুতল। আদি একটু ইতস্তত বোধ করল বটে। না, এভাবে দাঁড়িয়ে থাকাটা শোভন দেখায় না। বাধ্য হয়েই সে দারোয়ানের কাঁচা ঘুম ভাঙিয়ে তাকে তুলল। ঘুম জড়ানো গলায় সে জিজ্ঞেস করল, কাকে চাই? তার বাবার নামটাই হঠাৎ মুখে চলে এসেছিল। তারপর নিজেকে সংযত করে নিয়ে আমতা আমতা করে বলল, মানে মানে অমূল্য অমূল্য সেন আছেন? ও, ছোটবাবু, তিনি তো এখন ঘুমোচ্ছেন ম্যাডাম। আপনি কে বলুন তো? কোথা থেকে আসছেন? বাবু আপনার কে হয়? দেখুন, এত প্রশ্নের উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আগে গেটটা খুলুন, আমি ভিতরে গিয়ে বসে সব প্রশ্নের উত্তর দেব। প্লিজ, তার আগে আমাকে একটু বসতে দিন। সারা রাত দাঁড়িয়ে এসেছি, ঘুম হয়নি, তাই একটু বিশ্রাম দরকার আগে। দারোয়ান গেট খুলতেই আদি গেস্ট রুমে গিয়ে ধপ করে সোফাতে বসে পড়ল। তীব্র ক্লান্তিতে তার মাথাটা এলিয়ে দিল। কতক্ষণ যে এভাবে কেটেছে তার মনে নেই। হঠাৎ অমূল্যর ডাকাডাকিতে ওর ঘুম ভেঙে যায়। তাকিয়ে দেখে এক তাগড়াই পুরুষ তার সামনে দাঁড়িয়ে, অবিকল বাবার মতো। কিরে দিদি, অমন হাঁ করে কি দেখছিস? কখন এসেছিস? আমাকে ডাকিসনি কেন? গত রাতের ক্লান্তির রেস থেকে আস্তে আস্তে সে ফিরে এলো বাস্তব জগতে। তারপর হাসতে হাসতে ভাইয়ের দিকে তাকিয়ে বলল, কেমন আছিস ভাই? কত বড় হয়ে গেছিস। তার আগে বল, আমাকে ডাকিসনি কেন? তুই তখন ঘুমোচ্ছিলি, তাই তোর ঘুম ভাঙাতে চাইনি। মা কোথায় রে? মা জানে আমি এসেছি? মা উপরে ঠাকুর ঘরে। না, মাকে এখনো কিছুই জানাইনি। ওঠ ওঠ, তোর ঘরে যা, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নে। ডাইনিং টেবিলে ব্রেকফাস্ট খেতে খেতে গল্প করা যাবে। আদি তার ঘরে ঢুকে অবাক হয়ে গেল। সে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে না। সুন্দর পরিপাটি করে সাজানো তার ঘর, টেবিলে পড়ার বইপত্র বেশ সাজিয়ে গুছিয়ে রাখা, আর সুন্দর আবলুস কাঠে বাঁধানো ফ্রেমে বাবার একটা ছবি। বাবার ছবির দিকে চোখ পড়তেই হু হু করে বন্যার মতো জমাট বাঁধা মান অভিমানের স্রোত বেরিয়ে আসতে লাগলো। কিছুতেই যেন তার বাঁধ মানছে না।
ব্যাগপত্র মেঝেতে রেখে বাবার ছবির সামনে বসে পড়ল সে। টেবিলে মাথা রেখে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো, যেন বহুদিনের অবরুদ্ধ নদী আবার তার পথ খুঁজে পেয়েছে। আদি, আদি তুই এসেছিস মা? সেই এলি, আর কটা দিন আগে এলে মানুষটা তোকে দেখে শান্তিতে চোখ বুঝতে পারত। এত অভিমান তোর মা? আমি না হয়, কিন্তু কিন্তু এই মানুষটা সত্যিকারেরই তোর বাবা ছিল রে মা, কিন্তু তোর জন্য চিন্তায় চিন্তায় জীবনটাই শেষ করে দিল। আদি টেবিল ছেড়ে মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ল। আমাকে ক্ষমা করো মা, আমি অভিমানে অন্ধ হয়ে গিয়েছিলাম। যদি বুঝতে পারতাম বাবা। চোখের জল আর বাঁধ মানছে না আদির। ঝাঁক, ওসব কথা এখন পরে হবে। বাইরের জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে নিচে আয়, ভাই তোর জন্য ছটফট করছে। ঠিক আছে মা, আমি এক্ষুনি যাচ্ছি। ভাইকে আর একটু অপেক্ষা করতে বলো। দেখতে দেখতে দুটো দিন কোন দিক দিয়ে যে কেটে গেল তা আদি টেরই পেল না। মা ভাইয়ের সঙ্গে গল্প করতে করতে মনে হচ্ছিল যেন কথা আর ফুরোবে না। বাবার কথা এলেই মনটা কেমন বিষণ্ণ হয়ে যেত, বুকটা ভার ভার ঠেকত। ইতিমধ্যে ভাই একদিন অমূল্য তাকে সুপ্রকাশদার কথা জানালো। এরারেসেই জেনারেল ফিজিশিয়ান পোস্টে আছে, বেশ নাম করেছে। আদি ভাইকে আর কিচ্ছু বলেনি, শুধু তার চোখের দিকে তাকিয়ে কিছু একটা পড়ার চেষ্টা করেছিল। তারপর এমন ভাব করেছিল যেন তাকে চেনেই না। নেক্সট। এ কি, তুমি কখন এসেছো? আমাকে জানাওনি কেন? ডাক্তারবাবু যে কর্তব্য কর্মে ব্যস্ত আছেন, তাকে কি বাধা দেওয়া চলে? সেই হেয়ালি, কবে এসেছো বলো? আমার চেম্বারের ঠিকানাই বা কোথায় পেলে? ওসব কথা থাক, তুমি আগে পেশেন্ট দেখা শেষ করো, তারপর চুটিয়ে গল্প করা যাবে। না না না, আমি আর পেশেন্ট দেখব না। বয় বয়, বাইরে সবাইকে বলে দাও। আদি সুপ্রকাশের হাতটা চেপে ধরে। সেটা হবে না। তাহলে আমি চলে যাব। মানুষগুলো সব কত আশা প্রত্যাশা নিয়ে বসে আছে, আর উনি কি না। তাহলে তুমি একটু বসবে? নিশ্চয়ই, তোমার কাছে বসে ডাক্তারি শিখব। দেখি তুমি কেমন পসার জমিয়েছ। আদির জন্য আরো কত বড় বিস্ময় অপেক্ষা করেছিল তা সে জানত না। সুপ্রকাশের সঙ্গে কথা বলে জানতে পারে যে সে আজও দ্বার পরিগ্রহ করেনি। বাবা মা বলে বলে ফেড আপ হয়ে গেছেন, আর উনি ঘরের খেয়ে বনের মোষ তাড়িয়ে বেড়াচ্ছেন। আদি কিছুতেই নিজেকে ক্ষমা করতে পারল না যখন সে জানতে পারল যে আজও সুপ্রকাশ তার পথ চেয়ে বসে আছে। দেখো সুপ্রকাশ, এসব পাগলামি ছাড়ো, অনেক হয়েছে। এবার দেখে শুনে একটা সুন্দরী মেয়ে ঘরে আনো, যে তোমার উপযুক্ত হবে, মনের মতো হবে, বংশমর্যাদার সমকক্ষ হবে। সে তো কবেই দেখা ও শোনা সবটাই হয়ে গেছে। শুধু অপক্ষ রাজি হলেই চারা ত্যাগ করে ফেলতে পারি। তোমার দেখা হয়ে গেছে, রাজি হচ্ছে না কেন? আমাকে তার অ্যাড্রেস দাও, আমি রাজি করাবো। তার অ্যাড্রেস নিয়ে কি করবে আদি? সে তো আমার সামনেই বসে আছে। রাজি থাকলে আজই। আদি সুপ্রকাশকে থামিয়ে দেয়। না সুপ্রকাশ, তা আর হয় না। আমার এই অবাঞ্ছিত জীবনের সঙ্গে তোমাকে জড়াতে পারবো না। সত্যি বলছি সুপ্রকাশ, আমার এই অনুরোধটা রাখো, না হলে আমি কিছুতেই নিজেকে ক্ষমা করতে পারবো না। একেই তো বাবাকে হারিয়ে মস্ত বড় ভুল করে বসেছি, আবারও যদি। না না না, তার হয় না সুপ্রকাশ। তুমি আমাকে মুক্তি দাও। দিতে পারি, একটাই শর্তে। কি শর্ত? বলো বলো, আমি যে কোনো শর্তে রাজি আছি। যদি তুমি আগে বিয়ে করো তবেই আমি। হায় রে পাগল, আমার জীবনে তো ও পর্ব কবেই চুকে গেছে। একবার এসো না আমার ওখানে, নিজের চোখেই সব দেখতে পাবে। সত্যি বলছো? রহস্য করছো না তো? রহস্য করব কেন? সে আমাকে কত ভালোবাসে, তারা আমাকে মাথায় করে রেখেছে।
ভালোবাসায়, শ্রদ্ধায়, সম্মানে বুকে ধরে রেখেছে। কি হেয়ালি করছো? সত্যি বলছি, ওখানকার নিরীহ, দরিদ্র, অসহায় মানুষগুলোই আমার প্রাণ, আমার সংসার, আমার পথ চলার, বেঁচে থাকার প্রেরণা। কোনো কিছুর বিনিময়েই আমি তাদের বঞ্চিত করতে পারবো না। এই ব্যাপার, তোমাকে কেই বা মাথার দিব্যি দিয়েছে তাদের বঞ্চনা করার জন্য? চলো, আমিও তোমার সঙ্গে ওদের একজন হয়ে যাই, একসাথে ওদের ভালোবাসা ভাগাভাগি করে নেব। না সুপ্রকাশ, আমাকে আর অপরাধী করো না। এমনিতেই বাবাকে হারিয়েছি, তার যন্ত্রণা, দুঃখ, কষ্ট আমাকে আজীবন বিদ্ধ করবে। তার উপর তোমার বাবা মায়ের অভিশাপ আমি কুড়োতে পারবো না। তার চেয়ে এই ভালো তুমি যেমন আছো তেমন থাকো, আর আর আমাকেও আমার মতো থাকতে দাও। সুপ্রকাশকে আর বলার সুযোগ না দিয়েই আদি রেস্টুরেন্ট থেকে ছুটে বেরিয়ে এসেছিল। তারপর ট্যাক্সি ধরে সোজা বাড়ি। জামা কাপড় গুছিয়ে রাতের ট্রেনের জন্য প্রস্তুতি। মায়ের কান্না, হাহাকার, ভাইয়ের কাকুতি মিনতি কিছুই তাকে টলাতে পারেনি। সে বেশ বুঝেছিল এখানে থাকলে সে দম বন্ধ হয়ে মরে যাবে। চারিদিক থেকে অক্টোপাসের মতো বাধা তাকে জড়িয়ে ধরবে। না না, কিছুতেই তার পথ, তার আদর্শ থেকে সে ভ্রষ্ট হতে পারবে না। এই মানুষগুলো তো বটেই, সেই সঙ্গে সেই অগণিত পুরুলিয়ার প্রত্যন্ত অঞ্চলের আদিবাসী মানুষগুলোকে সে কিছুতেই বঞ্চনা করতে পারবে না। মা ভাইকে কথা দিয়ে এসেছিল, সময় সুযোগ পেলে সে আসা যাওয়া করবে, কিন্তু এখানে থাকতে পারবে না। শুধু বাবার ছবিটা বহু যত্ন করে বুকে ধরে সে চলে এসেছিল তার গন্তব্যস্থলে। দেখতে দেখতে কেটে গেছে আরো কয়েকটা বছর। ইতিমধ্যে দু একবার আদি কলকাতা থেকে ঘুরেও এসেছে। না, সুপ্রকাশের সঙ্গে দেখা করেনি। নানা পারিপার্শ্বিক চাপ, কাজের ব্যস্ততায় একরকম তার দিনগুলো বেশ কেটে যাচ্ছিল। হঠাৎ সেদিন সকালবেলায় এক গাড়ি এসে দাঁড়ালো তার বাড়ির সামনে। জানলা দিয়ে মুখ বাড়িয়ে দেখে সুপ্রকাশ নামছে, সঙ্গে বেশ মোটা ধরনের লাগেজ। ধড়াস করে উঠে বসে আদি। চোখে মুখে জল দিয়ে রাত্রিবাস ছেড়ে বেরিয়ে আসে সে। একেবারে সুপ্রকাশের মুখোমুখি। তুমি তুমি যে আসবে সে তো জানাওনি, তাছাড়া আমার অ্যাড্রেসই বা পেলে কোথায়? সুপ্রকাশ কোনো কথা না বলে ট্যাক্সির ভাড়া মিটিয়ে তাকে ছেড়ে দেয়। লাগেজ নিয়ে আদির ঘরে প্রবেশ করে। আদি হতভম্বের মতো তার চলার পথের দিকে তাকিয়ে স্থাণুবৎ দাঁড়িয়ে থাকে। সূর্য তখন রাঙা মাটির দেশে রাঙিয়ে দিয়েছে চারিধার। আদির গাল দুটো নরম রোদ্দুরে রাঙা হয়ে ওঠে। দূরে একটা শালিক তার প্রিয়তমকে মিষ্টি মধুর সুরে গান শোনাচ্ছে।